চ্যানেলে স্বাগত। আজকের ক্লাসে আমরা হ্যালো অ্যালকেন তথা অ্যালকিল হ্যালাইডের ভৌত আর রাসায়নিক ধর্ম নিয়ে আলোচনা করব। প্রথম অংশে অ্যালকিল হ্যালাইডগুলির ভৌত ধর্ম দেখে নিই। হ্যালো অ্যালকেনের ভৌত ধর্ম। আমরা যদি এদের ভৌত ধর্মগুলোর বিভিন্ন তথ্যগুলো এক নজরে মনে রাখার চেষ্টা করব। যেমন মিথাইল হ্যালাইডগুলো সবগুলোই গ্যাসীয়, একমাত্র মিথাইল আয়োডাইড তরল। আবার এরা জলে অদ্রাব্য, কারণ জলের সঙ্গে হাইড্রোজেন বন্ধন তৈরি করতে পারে না। আণবিক গুরুত্ব বৃদ্ধির সাথে সাথে এদের আবার স্ফুটনাঙ্ক গলনাঙ্ক বাড়তে থাকে। ফলে জলে দ্রাব্যতা, স্ফুটনাঙ্ক, গলনাঙ্ক, এদের বর্ণ, গন্ধ, এই সমস্ত ভৌত ধর্মগুলো নিয়ে আমরা যে ছোট্ট তথ্য মনে রাখার চেষ্টা করব, সেই তথ্যগুলো আমরা একটু দেখে নিচ্ছি। যেমন মিথাইল হ্যালাইডগুলো মিথাইল হ্যালাইডগুলি গ্যাসীয়। কি ছাড়া? মিথাইল আয়োডাইড একমাত্র তরল, এবং অনেক সময় পরীক্ষায় এটা দেখা যায়, এটা মনে রাখবে। মিথাইল আয়োডাইডটা তরল, বাকি সবগুলো গ্যাসীয়। ঠিক আছে। এদের কার্বন 18 পর্যন্ত যৌগগুলো তরল, আর কার্বন 18 থেকে যদি বেশি কার্বন সংখ্যা হয় তখন তারা কঠিন হয়। এদের মধ্যে মনে রাখবে হ্যালো অ্যালকেন বা অ্যালকিল হ্যালাইডগুলো এরা কিন্তু বেশিরভাগই বর্ণহীন। কিন্তু এই ব্রোমাইড আর আয়োডাইড মনে থাকবে, ব্রোমাইড আর আয়োডাইড আলোর উপস্থিতিতে রঙিন হয়। এরা আলোর উপস্থিতিতে বর্ণযুক্ত হয়। এবং অ্যালকিল হ্যালাইড বা হ্যালো অ্যালকেনগুলো বেশিরভাগই কিন্তু গন্ধহীন। কিন্তু কিছু যৌগ আছে, কিছু মিষ্টি গন্ধযুক্ত এরকম কিছু যৌগ আছে, যেমন ক্লোরোফর্ম। কিছু কিছু যৌগ মিষ্টি গন্ধযুক্ত, কিন্তু বেশিরভাগই গন্ধহীন। আর এই হ্যালো অ্যালকেনগুলো কিন্তু জলে অদ্রাব্য, এরা কিন্তু জলে দ্রবীভূত হয় না, এরা জৈব দ্রাবকে দ্রবীভূত হয়। এরা জলে অদ্রাব্য, যদিও ধ্রুবীয়। কারণ কি বলতো? জলে অদ্রাব্যতার এদের কারণ কি? কারণ এরা জলের সঙ্গে এইচ বন্ধন গঠন করে না, কিন্তু এরা জৈব দ্রাবকে দ্রাব্য। সুতরাং মিথাইল হ্যালাইডগুলো বেশিরভাগ সবগুলোই গ্যাসীয়, মিথাইল আয়োডাইড ছাড়া। কার্বন 18 পর্যন্ত যৌগগুলো তরল হয়, কিন্তু 18-র বেশি হলে তারা কঠিনের ধর্ম প্রকাশ করে। বেশিরভাগ বর্ণহীন হলেও ব্রোমাইড এবং আয়োডাইড আলোর উপস্থিতিতে বর্ণযুক্ত হয়। আর বেশিরভাগ যৌগ গন্ধহীন হলেও কিছু কিছু যৌগ আছে যারা মিষ্টি গন্ধযুক্ত, যেমন ক্লোরোফর্মের মতন। এরা কিন্তু ধ্রুবীয় হলেও জলে অদ্রাব্য, কারণ এরা জলের সাথে হাইড্রোজেন বন্ধন তৈরি করতে পারে না। আমরা এবার এদের গলনাঙ্ক আর স্ফুটনাঙ্ক দেখে নিব। হ্যালো অ্যালকেনগুলোর গলনাঙ্ক, স্ফুটনাঙ্কের ট্রেন্ডটা কীরকম। তো মনে রাখবে এদের গলনাঙ্ক তুলনামূলকভাবে কম হয়, কারণ এদের মধ্যে ক্রিয়াশীল ডাইপোল আকর্ষণ বলের মান কম হয়, আবার ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বলের মানও কম। আবার আণবিক গুরুত্ব বৃদ্ধির সাথে সাথে গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়। পার্শ্ব শাখা বৃদ্ধির সঙ্গে স্ফুটনাঙ্ক হ্রাস পায়। পলিফ্লোরো অ্যালকেনগুলোর স্ফুটনাঙ্ক তুলনামূলকভাবে খুব কম হয়। ফলে এই যে বিভিন্ন তথ্য, গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক সংক্রান্ত যে তথ্যগুলো, সেই তথ্যগুলো আমরা মনে রাখার চেষ্টা করব। আমি ছোট করে লিখে দিচ্ছি, মনে রাখার চেষ্টা করব এই ছোট ছোট তথ্যগুলো। এদের গলনাঙ্ক আর স্ফুটনাঙ্ক।
তুলনামূলক কম। এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক তুলনামূলক কম হয়। কম হওয়ার কারণ এদের ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল কম। আর সেই সঙ্গে মনে রাখবে এদের ডাইপোল আকর্ষণ বলও কম হয়। ডাইপোল আকর্ষণ বল কম হয়, এবং এই দুটো কারণের জন্য এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক তুলনামূলক কম হয়। মনে থাকবে তো? তাহলে হ্যালো অ্যালকেনগুলোর গলনাঙ্ক স্ফুটনাঙ্ক তুলনামূলক কম হয়। তো কম হওয়ার কারণ হলো ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল কম হয়, আর ডাইপোল আকর্ষণ বলও কম হয়। পরের তথ্য মনে রাখবে যে আর গ্রুপ বৃদ্ধির সঙ্গে স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়। বৃদ্ধি পাওয়ার কারণ কি বলতো? কারণ আণবিক ওজন বৃদ্ধি পাবে। বৃদ্ধি পায়। ঠিক আছে, সেই সঙ্গে আরও তথ্য মনে হয়। তাহলে আর গ্রুপটা অর্থাৎ অ্যালকিল হ্যালাইডগুলো সাধারণ যদি আমরা এরকম করে সংকেত দিয়ে প্রকাশ করি, তাহলে আর গ্রুপটা বৃদ্ধির সাথে সাথে তাদের স্ফুটনাঙ্ক বৃদ্ধি পাবে। বৃদ্ধি পাওয়ার কারণ হলো আণবিক ওজন বৃদ্ধি পাবে, আর আণবিক ওজন বৃদ্ধি পেলে ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল বৃদ্ধি পায়। ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল বৃদ্ধি পায়। বোঝা গেছে নিশ্চয়ই? আমরা যদি পরের তথ্য দেখি যে এই যে হ্যালো অ্যালকেনগুলো আছে, হ্যালো অ্যালকেনগুলো গলনাঙ্ক স্ফুটনাঙ্ক যদি দেখি, তাহলে পার্শ্ব শাখা বৃদ্ধির সঙ্গে স্ফুটনাঙ্ক হ্রাস পায়। এক্ষেত্রে কিন্তু স্ফুটনাঙ্ক এবং আইসোমারগুলোর ক্ষেত্রে এই ঘটনাটা ঘটে। এর কারণ পৃষ্ঠতলের ক্ষেত্রফল হ্রাস পায়। আর পৃষ্ঠতলের ক্ষেত্রফল হ্রাস পেলে ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বলও হ্রাস পায়। ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল হ্রাস পায়। বোঝা গেছে? এই হলো এদের স্ফুটনাঙ্কের একটা ট্রেন্ড দেখলাম। নিশ্চয়ই বোঝা গেছে স্ফুটনাঙ্ক পার্শ্ব শাখা যত বৃদ্ধি পাবে স্ফুটনাঙ্ক তত হ্রাস পাবে। হ্রাস পাওয়ার কারণ হলো পৃষ্ঠতলের ক্ষেত্রফল হ্রাস পায়, আর পৃষ্ঠতলের ক্ষেত্রফল হ্রাস পেলে ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বলও হ্রাস পায়। বোঝা গেছে? আমরা যদি পরের দেখি এদের স্ফুটনাঙ্ক গলনাঙ্কের, সেক্ষেত্রে মনে রাখবে হ্যালোজেনের সংখ্যা বৃদ্ধির সঙ্গে স্ফুটনাঙ্ক বৃদ্ধি পাবে, কারণ আণবিক ওজন বৃদ্ধি পাওয়ায় ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল বৃদ্ধি পায়। সেই সঙ্গে মনে রাখবে পলিফ্লোরো অ্যালকেনগুলির স্ফুটনাঙ্ক তুলনামূলক কম হয়, খুব কম হয়। পলিফ্লোরো অ্যালকেনগুলোর এর কারণ কি বলতো? এর কারণ হলো ফ্লোরিন উচ্চ তড়িৎ ঋণাত্মক মৌল, অণুর উচ্চ তড়িৎ ঋণাত্মক হওয়ার ফলে অণুর ধ্রুবীয়তাকে বাধা দেয়, অর্থাৎ বেশি ধ্রুবীয় করতেই চায় না, ধ্রুবীয়তার বাধা দেয়। এর ফলে ডাইপোল আকর্ষণ বল খুব কম হয়।
আর এর জন্য এদের কিন্তু গলনাঙ্ক স্ফুটনাঙ্ক খুব কম হয় পলিফ্লোরো অ্যালকেনগুলোর, মনে থাকবে। তাহলে পলিফ্লোরো অ্যালকেনগুলোর স্ফুটনাঙ্ক অত্যধিক অস্বাভাবিক কম হওয়ার কারণ হলো ফ্লোরিন অধিক তড়িৎ ঋণাত্মক মৌল, ফলে এত বেশি তড়িৎ ঋণাত্মকতা এর যে অণুগুলো ধ্রুবীয়তাকে ব্যাপক হারে বাধা দেয়। এর ফলে ডাইপোল আকর্ষণ বলের মান খুব কম হয়, আর কম হওয়ার ফলে এদের স্ফুটনাঙ্ক কিন্তু তুলনামূলক খুব কম হয়। বোঝা গেছে? তোমরা বলতে পারবে যে আমি যদি বলা হয় এই দুটো যৌগের মধ্যে কার স্ফুটনাঙ্ক বেশি হবে? এই দুটো যৌগের মধ্যে CH3 CH2 Cl, এই দুটো যৌগের মধ্যে কোনটার স্ফুটনাঙ্ক বেশি বলো তো? আমরা এবার হ্যালো অ্যালকেনের রাসায়নিক ধর্মগুলো নিয়ে আলোচনা করব। এই হলো ভৌত ধর্মের একটা সাধারণ আলোচনা। আমরা এবার হ্যালো অ্যালকেনের রাসায়নিক ধর্মগুলো এক নজরে দেখে নেব। হ্যালো অ্যালকেনের রাসায়নিক ধর্ম, রাসায়নিক বিক্রিয়াগুলো আমরা দেখে নেব। বিভিন্ন ধরনের হ্যালো অ্যালকেনগুলো বা অ্যালকিল হ্যালাইডগুলো বিভিন্ন ধরনের রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করলেও আলোচনার সুবিধার জন্য আমরা সমস্ত বিক্রিয়াগুলোকে 5টা ভাগে ভাগ করে আলোচনা করব। 5 ধরনের রাসায়নিক বিক্রিয়া। প্রথম ক্যাটাগরির বিক্রিয়া প্রতিস্থাপন বিক্রিয়া, দ্বিতীয় ক্যাটাগরির অপনয়ন বিক্রিয়া, তৃতীয় ক্যাটাগরির ধাতুর সঙ্গে বিক্রিয়া, চতুর্থ ক্যাটাগরির বিজারণ বিক্রিয়া, আর পঞ্চম ক্যাটাগরির পুনর্বিন্যাস বিক্রিয়া। ফলে হ্যালো অ্যালকেনের সমস্ত বিক্রিয়াগুলোকে আমরা 5টা ভাগে ভাগ করে আলোচনা করব এবং মনে রাখার চেষ্টা করব। সহজ আছে বিক্রিয়াগুলো, একটু প্র্যাকটিস করবে আর মনে রাখার চেষ্টা করবে। আমরা রাসায়নিক বিক্রিয়াগুলোর মধ্যে প্রথম যেটা প্রতিস্থাপন বিক্রিয়া নিয়ে কথা বলবো। প্রথম ধরনের বিক্রিয়া প্রতিস্থাপন বিক্রিয়া। প্রতিস্থাপন বিক্রিয়া সাবস্টিটিউশন আর প্রতিস্থাপন বিক্রিয়া বলতে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। এবং নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার ক্ষেত্রে মনে রাখবে, ছোট্ট একটা নলেজ মনে রাখার চেষ্টা করবে কোন টাইপের বিক্রিয়াগুলোকে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া বলা হয়। যেমন এটা নিউক্লিওফাইল নেগেটিভ, মনে থাকবে কথাটা, নিউক্লিওফাইল। এর সাথে মনে করে এই কার্বন এদিকে X গ্রুপ আছে, ফলে হ্যালোজেনগুলোর নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়াটা এরকম হয়। এটাকে বলা, আজকে মনে রাখবে, এটাকে বলা হয় লিভিং গ্রুপ, আর এটাকে বলা হয় নিউক্লিওফাইল। ফলে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া এটা বেরিয়ে যাবে, এটা এসে এখানে আক্রমণ করবে, ফলে বোঝা গেছে। ফলে এই যৌগটা তৈরি হবে। এই টাইপের বিক্রিয়াটাকে আমরা বলি নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, মনে থাকবে তো। নিউক্লিওফাইলটা আক্রমণ করবে, লিভিং গ্রুপটা বেরিয়ে যাবে। যে গ্রুপটা বেরিয়ে যায় তাকে লিভিং গ্রুপ বলে, আর যে গ্রুপটা এসে প্রবেশ করে তাকে নিউক্লিওফাইল বলে, কারণ নিউক্লিয়াসের প্রতি এর ফিলিংস থাকে নিজের নেগেটিভ, বলে পজিটিভ নিউক্লিয়াসকে আক্রমণ করে। এই টাইপের বিক্রিয়াগুলোকে আমরা বলি নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। এবং এ ধরনের বিক্রিয়ায় কিন্তু এই অ্যালকিল হ্যালাইডগুলো অংশগ্রহণ করে। আমরা বিভিন্ন গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত করব। বিক্রিয়াগুলো ভীষণ ভালো, বহু ধরনের যৌগ আমরা খুব সহজে তৈরি করতে পারি এই সমস্ত বিক্রিয়ার মাধ্যমে। ওরকমই প্রথম যদি আমরা দেখি তাহলে দেখব OH গ্রুপ দ্বারা প্রতিস্থাপন। OH গ্রুপ দ্বারা প্রতিস্থাপন, মনে থাকবে, OH গ্রুপ দ্বারা প্রতিস্থাপন। কি করে প্রতিস্থাপিত হবে ছোট্ট তথ্যের আকারে মনে রাখবে। জলীয় KOH বা NaOH যে কোনো একটা দ্বারা আমরা কিন্তু প্রতিস্থাপন ঘটাতে পারবো। জলীয় KOH অথবা সিলভার অক্সাইড জল হতে পারে বা সিলভার হাইড্রোক্সাইডও হতে পারে। এদের যে কোনো একটা দিয়ে আমরা কিন্তু প্রতিস্থাপন বিক্রিয়াটা ঘটাতে পারি। যেমন দেখো CH3 CH2 Br ইথাইল ব্রোমাইড, এর মধ্যে আমরা যদি যে কোনো একটা, এদের মধ্যে যে কোনো একটা যদি দেওয়া যায়, যেমন KOH, জলীয় KOH যদি দেওয়া যায়, জলীয় KOH, ঠিক আছে, জলীয় KOH যদি দেওয়া যায় তাহলে এই Br উঠে চলে যাবে এবং তৈরি হবে CH3 CH2OH ইথানল।
আমরা খুব সহজে কি এইভাবে অ্যালকিল হ্যালো গ্রুপটাকে ওই গ্রুপে কনভার্ট করতে পারি। এই হলো একটা প্রথম বিক্রিয়া, খুব সহজ আছে, তাই কিনা বলো? কি মনে রাখবে? ওয়েজ গ্রুপ দ্বারা প্রতিস্থাপন এবং কি দ্বারা প্রতিস্থাপিত করা হয়। ছোট ছোট বিক্রিয়া মনে রাখার চেষ্টা করবে। আমরা চলে যাব 2 নম্বর বিক্রিয়া প্রতিস্থাপন। 2 নম্বর OR গ্রুপ দ্বারা প্রতিস্থাপন। কি করে OR গ্রুপ দ্বারা হ্যালোজেন গ্রুপটাকে প্রতিস্থাপিত করা যাবে? সেক্ষেত্রে মনে রাখবে সোডিয়াম বা পটাশিয়াম অ্যালকক্সাইড দ্বারা, এই কথা বোঝা গেছে, সোডিয়াম বা পটাশিয়াম অ্যালকক্সাইড দ্বারা। এবং এই বিক্রিয়াটাকে উইলিয়ামসন বিক্রিয়া বলা হয়। খুব ইম্পর্টেন্ট একটা বিক্রিয়া, উইলিয়ামসন বিক্রিয়া বলে। বোঝা গেছে? মনে থাকবে তো? ইম্পর্টেন্ট বিক্রিয়া, কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট বিক্রিয়া। এবং ইথার উৎপন্ন হয়। এই হলো ছোট্ট স্টেটমেন্ট দেওয়া থাকলো। ফলে হ্যালো অ্যালকেন বা অ্যালকিল হ্যালাইডগুলোর হ্যালো গ্রুপটাকে আমরা সহজে OR গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত করি সোডিয়াম বা পটাশিয়াম অ্যালকক্সাইডের সঙ্গে বিক্রিয়া ঘটালে, এবং এক্ষেত্রে ইথার উৎপন্ন হয়। বিক্রিয়াটাকে উইলিয়ামসন বলে। ছোট তথ্য মনে রাখার চেষ্টা করবে। যেমন আমরা উদাহরণ দিচ্ছি, দেখো, যেমন CH3 CH2Cl এর সাথে সোডিয়াম, মনে করো সোডিয়াম ইথোক্সাইড নেওয়া হলো, ঠিক আছে? সোডিয়াম ইথোক্সাইড ইথানলীয় মাধ্যমে নেওয়া হলো। এখান থেকে এটা কি হবে? উঠে চলে যাবে, দেখো NaCl বেরিয়ে যাবে। ফলে এটার সাথে এটা যুক্ত হয়, ইথার তৈরি হবে। এই ডাইইথাইল ইথার। এভাবে আমরা খুব সহজে হ্যালো গ্রুপটাকে অ্যালকক্সি গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত করতে পারি এবং ইথার তৈরি করতে পারি। ফলে সহজে ইথাইল ক্লোরাইড থেকে ডাইইথাইল ইথার তৈরি করা যাবে। এই হলো 2 নম্বর বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া। বোঝা গেছে তো? অসুবিধা নেই কিছু। আমরা চলে যাব 3 নম্বর প্রতিস্থাপন বিক্রিয়া। এরকম বেশ কিছু প্রতিস্থাপন বিক্রিয়া আছে এবং আমরা বিভিন্ন শ্রেণীর যৌগ খুব সহজে তৈরি করতে পারি। দেখতেই পাচ্ছ, খুব সহজে কিন্তু তৈরি করা যায়। আমরা 3 নম্বর বিক্রিয়ার ক্ষেত্রে দেখে নেব। 3 নম্বর প্রতিস্থাপন CN গ্রুপ দ্বারা প্রতিস্থাপন। কি করে যাবে বলো তো? কি করে? NaCN, মনে রাখবে অ্যালকোহলীয় বা ইথানলীয় KCN বা NaCN দ্বারা, বিক্রিয়া ঘটালেই হ্যালো গ্রুপ CN গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হবে। খুব সহজে দেব। যেমন CH3 CH2Cl এর সাথে যদি আমি KCN এর বিক্রিয়া ঘটাই ইথানল মাধ্যমে, তাহলে এটা উঠে যাবে এবং এই গ্রুপটা প্রবেশ করবে। ফলে CH3 CH2Cn, ইথাইল সায়ানাইড উৎপন্ন হবে। খুব সহজে এরকম সায়ানাইড যৌগ আমরা তৈরি করতে পারি। সোজা আছে না? বোঝা গেছে? তোমরা বলতে পারবে, যদি CH3Br একে যদি C2H5ON দেওয়া যায়, তাহলে বলো তো কি হবে? আমরা এবার এই বিক্রিয়াটার একটু প্রয়োগ দেখে নিব। এই বিক্রিয়াটার যে যৌগ, এরকম যৌগ যদি মিথাইল সায়ানাইড যদি তৈরি হয়, তাহলে সায়ানাইড থেকে আমরা বেশ কিছু যৌগ তৈরি করতে পারি। যেমন দেখো প্রয়োগ, মনে রাখবে এই বিক্রিয়ার প্রয়োগটা। যেমন মিথাইল সায়ানাইড যদি হয়, এরকম এটা ইথাইল সায়ানাইড, একই রকম আমরা মিথাইল সায়ানাইড তৈরি করতে পারি কিনা বলো? এই মিথাইল সায়ানাইড যৌগ থেকে আমরা বিভিন্ন যৌগ কিন্তু খুব সহজে তৈরি করতে পারি। যেমন একে যদি গাঢ় H2SO4 দেওয়া যায়, তাহলে এটা কিন্তু কি তৈরি করবে? অ্যামাইড তৈরি করে, যেমন অ্যাসিটামাইড। আবার একে যদি আমরা কি করি? একে যদি মনে করো হাইড্রোজেন পারঅক্সাইড
ক্ষারীয় হাইড্রোজেন পারক্সাইড দিয়ে আংশিক আদ্র বিশ্লেষণ করা হয়, তাহলেও এমাইড তৈরি করে। এভাবে আমরা নানান যৌগ তৈরি করতে পারি এই সায়ানাইড যৌগগুলো থেকে। যেমন একে যদি লঘু অ্যাসিড দিয়ে আদ্র বিশ্লেষণ করা হয়, লঘু অ্যাসিড দিয়ে আদ্র বিশ্লেষণ করা হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু কী হবে, অ্যাসিড উৎপন্ন হবে। শুধু তাই নয়, আমরা এর আরও বিক্রিয়া দেখাতে পারি। যেমন এই যে সায়ানাইড যৌগ আছে, এই সায়ানাইড যৌগকে যদি আমি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিই, অথবা একে যদি সোডিয়াম ইথানল দেওয়া যায়, সোডিয়াম ইথানল, তাহলে বিজারণ হবে এবং এক্ষেত্রে আমরা প্রাইমারি অ্যামিন পাবো NH2। দেখো এতগুলো যৌগ তৈরি করতে পারি। শুধু তাই নয়, আরও যৌগ জানা আছে। যেমন একে যদি আমি স্ট্যানাস ক্লোরাইড আর গাঢ় HCl দিই 1 নম্বর, 2 নম্বর যদি একে জল আর তাপ দেওয়া যায়, তোমাদের নিশ্চয়ই জানা আছে স্টেফেন বিক্রিয়া বলে একটা বিক্রিয়া আছে, স্টেফেনের অ্যাসিটালডিহাইড তৈরি হবে। ফলে এই যৌগ দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশনটা, আমরা এমাইড তৈরি করতে পারি, আমরা অ্যাসিড তৈরি করতে পারি, অ্যালডিহাইড তৈরি করতে পারি, প্রাইমারি অ্যামিন তৈরি করতে পারি। এইরকম বেশ কিছু যৌগ আমরা এই সায়ানাইড যৌগ থেকে তৈরি করতে পারি এবং এই বিক্রিয়াটার অ্যাপ্লিকেশন হিসাবে আমরা এটাকে মনে রাখার চেষ্টা করব। খুব সহজে একটা যৌগ থেকে বিভিন্ন ধরনের যৌগ কিন্তু দেখতে পাচ্ছ তৈরি করা যায়, তাই কি না? ফলে এটাকে মনে রাখার চেষ্টা করবে। এই বিক্রিয়াটার অ্যাপ্লিকেশন বলে দিলাম। এবার আমরা দেখব চতুর্থ টাইপের প্রতিস্থাপন বিক্রিয়া NC গ্রুপ দ্বারা। NC এটা CN গ্রুপ দ্বারা, এবার NC গ্রুপ দ্বারা প্রতিস্থাপন দেখব। NC গ্রুপ দ্বারা প্রতিস্থাপন, NC গ্রুপ দ্বারা যদি প্রতিস্থাপন দেখি, তাহলে মনে রাখবে ইথানলীয় AgCN দ্বারা বিক্রিয়া ঘটাতে হয়। AgCN দ্বারা যদি বিক্রিয়া ঘটায়, তাহলে সেক্ষেত্রে হ্যালো গ্রুপটা NC গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হবে। যেমন CH3 CH2 Br এর সাথে যদি AgCN এর বিক্রিয়া ঘটানো যায় ইথানলীয় মাধ্যমে, তাহলে সেক্ষেত্রে AgBr উঠে যাবে এবং নাইট্রোজেনটা এসে এখানে কানেক্ট হবে, কার্বনটা নয় নাইট্রোজেন। ফলে কি তৈরি হবে, আইসোসায়ানাইড CH2NC, ইথাইল আইসোসায়ানাইড, আমরা নাইট্রোজেন ঘটিত চ্যাপ্টারে এই জিনিসগুলো, এই বিক্রিয়াগুলো দেখেছি, আইসোসায়ানাইড, ইথাইল আইসোসায়ানাইড। এটা হলো চতুর্থ টাইপের প্রতিস্থাপন বিক্রিয়া। আমরা পঞ্চম টাইপের প্রতিস্থাপন বিক্রিয়া চলে যাব, NO2 গ্রুপ দ্বারা প্রতিস্থাপন। NO2 গ্রুপ দ্বারা কিভাবে প্রতিস্থাপিত করা যায়, NO2 গ্রুপ দ্বারা। তো মনে রাখবে NO2 গ্রুপ দ্বারা ইথানলীয় বা অ্যালকোহলীয়, NaNO2 বা KNO2 দ্বারা এই বিক্রিয়াটা আমরা প্রতিস্থাপিত করতে পারি। NaNO2 বা KNO2 দ্বারা প্রতিস্থাপিত করলে এই জিনিসটা তৈরি হয়। যেমন দেখো খুব সহজ বিক্রিয়াগুলো দেখতে পাচ্ছ, একই টাইপের বিক্রিয়া, খুব সহজে আমরা এগুলো কিন্তু তৈরি করতে পারি। যেমন KNO2, যদি ইথানলীয় KNO2 দেওয়া যায়, তাহলে এক্ষেত্রে KCl উঠে যাবে এবং NO2 গ্রুপ প্রবেশ করবে, ফলে তৈরি হবে নাইট্রো অ্যালকেন। এই টাইপের যৌগগুলো তৈরি হয়, যেমন এর নাম নাইট্রোইথেন। আমরা আবার ষষ্ঠ ক্যাটাগরি যদি দেখতে পাচ্ছ, বিক্রিয়াগুলোর মধ্যে সাদৃশ্য আছে, সহজে মনে রাখা যেতে পারে কি দিয়ে বিক্রিয়া ঘটালে প্রতিস্থাপনটা ঘটবে, খুব সহজে কিন্তু আমরা বিক্রিয়াগুলো মনে রাখতে পারি। যেমন ONO গ্রুপ দ্বারা প্রতিস্থাপন, ONO গ্রুপ দ্বারা কি করে প্রতিস্থাপিত হবে, ইথানলীয় AgNO2 যদি না হয়, AgNO2 দ্বারা, NaNO2 বা KNO2 নিলে NO2 হবে, আর AgNO2 নিলে ONO হবে। যেমন CH3 CH2ONO, এখানে যদি আমি মনে করো ব্রোমিন নিলাম, এর সাথে যদি AgNO2 বিক্রিয়া ঘটানো যায়, তাহলে এই জায়গাটা উঠে যাবে এবং তৈরি হবে CH3 CH2ONO। খুব সহজে আমরা এই টাইপের বিভিন্ন যৌগ কিন্তু তৈরি করতে পারি। কোনটা জায়গা বলো, সব জায়গাগুলো খুব সহজ আছে। এই হলো প্রতিস্থাপন বিক্রিয়া ষষ্ঠ ক্যাটাগরি। আমরা প্রতিস্থাপন বিক্রিয়ার পরের ক্যাটাগরি দেখব
যেখানে আমরা এস্টার গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত করতে পারি, আমরা NH2 গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত করতে পারি, ফ্লোরাইড গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত করতে পারি, হাইড্রোজেন দ্বারা প্রতিস্থাপিত করতে পারি, এরকম বিভিন্ন গ্রুপ দ্বারা কিন্তু প্রতিস্থাপিত করা যায়। আমরা দেখব সপ্তম ক্যাটাগরির প্রতিস্থাপন NH2 গ্রুপ দ্বারা, NH2 গ্রুপ দ্বারা প্রতিস্থাপন। হ্যালো গ্রুপটাকে NH2 গ্রুপ দ্বারা কীভাবে প্রতিস্থাপিত করা যাবে? তো মনে রাখবে, অ্যামোনিয়ার সঙ্গে বিক্রিয়া ঘটানো হয়, অ্যামোনিয়ার সঙ্গে বিক্রিয়া ঘটানো হয় বদ্ধ পাত্রে, বদ্ধ নলে, বোঝা গেছে, এবং ইথানলের উপস্থিতিতে, ইথানলীয় দ্রবণ। এবং এই বিক্রিয়াকে হফম্যান অ্যামোনোলিসিস বলা হয়। হফম্যান অ্যামোনোলিসিস বলা হয়। দেখো, যেমন CH3 CH2Br এর সাথে যদি অ্যামোনিয়ার বিক্রিয়া ঘটায়, অ্যামোনিয়ার একটা হাইড্রোজেনকে আলাদা করে দেখালাম, NH3 একটা হাইড্রোজেন আলাদা দেখালাম, এটা বদ্ধ নল, ইথানলীয় মাধ্যমে বদ্ধ নল। এক্ষেত্রে কী হবে? HBr উঠে যাবে এবং এটা এর সাথে এই গ্রুপটা প্রবেশ করবে, ফলে আমরা এমিন পাবো। এই যৌগটার নাম ইথাইল এমিন। এইভাবে সহজেই NH2 গ্রুপ আমরা তো প্রবেশ করাতে পারবো NH2 গ্রুপ দ্বারা হ্যালো গ্রুপটাকে প্রতিস্থাপিত করতে। একটাকে হফম্যান অ্যামোনোলিসিস বলে। সোজা আছে না? বোঝা গেছে তো? তোমরা বলতে পারবে এটা কি হবে বলো তো? CH3Br একে যদি AgNO2 দেওয়া যায় তাহলে বলো তো কি হবে? ইথানলীয় যদি এর মধ্যে ইথানল আর AgNO2 দেওয়া যায় তাহলে কি হবে বলো তো? দেখো, এবার আমরা পরের অষ্টম ক্যাটাগরিতে দেখব, আমরা প্রতিস্থাপিত করব যেটা, সেটা হলো এস্টার গ্রুপ দ্বারা। যেমন এই টাইপের গ্রুপ দ্বারা প্রতিস্থাপন, এস্টার গ্রুপ দ্বারা। তো এস্টার গ্রুপ দ্বারা হ্যালো গ্রুপটাকে প্রতিস্থাপনের ক্ষেত্রে কি করা হয়? কার্বক্সিলিক অ্যাসিডের, মনে রাখবে, কার্বক্সিলিক অ্যাসিডের সিলভার লবণের সঙ্গে বিক্রিয়া ঘটানো হয়, সিলভার লবণের সঙ্গে। মনে থাকবে, কার্বক্সিলিক অ্যাসিডের সিলভার লবণের সাথে যদি হ্যালো অ্যালকেনগুলোর বিক্রিয়া ঘটানো যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু এস্টার তৈরি হয়। যেমন দেখো, CH3 CH2, আগে কার্বক্সিলিক অ্যাসিডের সিলভার লবণটাকেই লিখি CH3COAg, এর সাথে যে কোনো একটা হ্যালো অ্যালকেন, মনে করো CH3 নিলাম, কি হবে? এই জায়গাটা উঠে যাবে, এটার সাথে এটা কানেক্ট হবে, ফলে এস্টার তৈরি হবে। বোঝা গেছে নিশ্চয়ই কি তৈরি হবে তাহলে? CH3COC2H5, এই এস্টার, ইথাইল অ্যাসিটেট, ইথাইল অ্যাসিটেট। এইভাবে আমরা কি করতে পারি? হ্যালো গ্রুপটাকে এস্টার গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত করতে পারি। বোঝা গেছে? আমরা যদি পরে এগুলাতে ইথানল, সবগুলো ইথানলীয় মাধ্যমে বিক্রিয়াগুলো ঘটনা হয়। আমরা যদি নবম ক্যাটাগরি দেখি, বুঝতে পারছো কতগুলো প্রতিস্থাপন বিক্রিয়া সোজা আছে। বিক্রিয়াগুলো সহজে একটা গ্রুপকে আরেকটা হ্যালো গ্রুপকে আমরা সহজে অন্য বিভিন্ন গ্রুপ দ্বারা প্রতিস্থাপন করতে পারি। আমরা দেখব ফ্লোরিন দ্বারা প্রতিস্থাপন, ফ্লোরিন দ্বারা ক্লোরিন বা ব্রোমিন প্রতিস্থাপন। এবং এই বিক্রিয়াটাকে আমরা আগের দিন পড়েছি ফিঙ্কেলস্টেইন বিক্রিয়া বলা হয়। ফিঙ্কেলস্টেইন বিক্রিয়া মনে পড়ছে কি না বলো? ফিঙ্কেলস্টেইন বিক্রিয়া আগের দিন পড়েছি। ক্লোরিন বা ব্রোমো গ্রুপকে আর ফ্লোরিন গ্রুপ দ্বারা প্রতিস্থাপন। যেমন দেখো, CH3 CH2Br একে যদি সোডিয়াম ব্রোমাইডের সঙ্গে বিক্রিয়া ঘটানো যায়, সোডিয়াম আয়োডাইডের সঙ্গে বিক্রিয়া ঘটানো হয় অ্যাসিটন মাধ্যমে, তাহলে এটা উঠে চলে যাবে আর আয়োডিন গ্রুপটা প্রবেশ করবে। ফলে কি তৈরি হবে? ইথাইল আয়োডাইড। খুব সহজে আমরা আয়োডিন গ্রুপ প্রবেশ করাতে পারি ফিঙ্কেলস্টেইন বিক্রিয়া। এই বিক্রিয়াটা তো আগের দিন পড়েছি তো প্রস্তুতিতে। আমরা দশম ক্যাটাগরির বিক্রিয়া যদি দেখি, হাইড্রোজেন দ্বারা প্রতিস্থাপন। হাইড্রোজেন দ্বারা কী করে প্রতিস্থাপিত করা যাবে? লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট দ্বারা।
যেমন CH3CH2Br, একে যদি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দেওয়া যায় তাহলে ব্রোমিন গ্রুপটা হ্যালো গ্রুপটা প্রতিস্থাপিত হবে আর হাইড্রোজেন ঢুকে যাবে, এবং এখানে দুটো হাইড্রোজেন আছে, আরেকটা হাইড্রোজেন এসে ঢুকে গেলে তিনটা হাইড্রোজেন হবে এবং অ্যালকেন উৎপন্ন হবে, অ্যালকেন। এই হলো 10টি প্রতিস্থাপন বিক্রিয়া আমি বললাম। বইতে আরও হয়তো কিছু প্রতিস্থাপন বিক্রিয়া থাকতে পারে, তো আমার মনে হয় 10টা বিক্রিয়া খুব ভালো করে মনে রাখা দরকার। বিক্রিয়াগুলো ছোট ছোট বিক্রিয়া আছে এবং বিক্রিয়াগুলোকে ভালো করে মনে রাখার চেষ্টা করবে যাতে পরবর্তীতে অনেক প্রশ্নের উত্তর আমরা সহজে দিতে পারি। আমরা এবার চলে যাব দ্বিতীয়, সমস্ত বিক্রিয়াগুলোকে আমরা 5টা ভাগে ভাগ করে আলোচনা করব বলেছি। আমরা এবার দ্বিতীয় ধরনের বিক্রিয়া চলে যাব যাকে অপনয়ন বিক্রিয়া বলা হয়, এলিমিনেশন রিয়াকশন। অপনয়ন বিক্রিয়া তোমাদের জানা আছে, অপনয়ন বিক্রিয়া কাকে বলে? দ্বিতীয় ক্যাটাগরি বিক্রিয়া অপনয়ন বিক্রিয়া। অপনয়ন বিক্রিয়া যখন কোনো জৈব যৌগের সেই সমস্ত বিক্রিয়াগুলোকে অপনয়ন বিক্রিয়া বলে যেখানে পাশাপাশি দুটো কার্বন থেকে দুটো গ্রুপ বা পরমাণুর অপসারিত হয় এবং ওই দুটো কার্বনের মধ্যে দ্বিবন্ধন বা ত্রিবন্ধনের সৃষ্টি হয়, তখন সেই বিক্রিয়াগুলোকে বলা হয় অপনয়ন বিক্রিয়া। অ্যালকিল হ্যালাইড বা হ্যালো অ্যালকেনগুলো কিন্তু অপনয়ন বিক্রিয়ায় অংশগ্রহণ করে। বোঝা গেছে? তাহলে অপনয়ন বিক্রিয়ার আমরা ছোট্ট তথ্য মনে রাখার চেষ্টা করব। হ্যালো অ্যালকেনগুলো যে অপনয়ন বিক্রিয়ায় অংশগ্রহণ করে, এক্ষেত্রে মনে রাখবে যেহেতু হ্যালো অ্যালকেন বা অ্যালকিল হ্যালাইড এক্ষেত্রে যে অপসারিত হয় সেটা কিন্তু হ্যালোজেন অ্যাসিড অপসারণ ঘটে, ফলে অপনয়ন বিক্রিয়ায় কী হয়? এই যে হ্যালোজেন অ্যাসিড অপসারিত হয়, সেজন্য একে ডিহাইড্রো হ্যালোজেনেশনও বলা হয়। এই অপনয়ন বিক্রিয়াগুলোকে কি বলা হয়? যেহেতু হ্যালোজেন অ্যাসিডের অপসারণ ঘটে ডিহাইড্রো হ্যালোজেনেশন বলা হয়। মনে থাকবে, ডিহাইড্রো হ্যালোজেনেশন, ডিহাইড্রো হ্যালোজেনেশন বলে। এক্ষেত্রে মনে রাখবে যে বিটা কার্বন থেকে হাইড্রোজেন ও আলফা কার্বন থেকে হ্যালোজেন অপসারিত হয়। মনে থাকবে তো, বিটা কার্বন থেকে হাইড্রোজেন আর আলফা কার্বন থেকে হ্যালোজেন অপসারিত হয়। বোঝা গেছে নিশ্চয়ই কথাটা? এবং এর ফলে কি হয়? অপনয়ন বিক্রিয়ার ফলে অ্যালকিন উৎপন্ন হয়, অ্যালকিন উৎপন্ন হয়। এই হলো ছোট্ট স্টেটমেন্ট অপনয়ন বিক্রিয়ার। কাকে বলে তো প্রথমে বলে দিলাম। এবার আমরা ওরকম অপনয়ন বিক্রিয়ার একটা উদাহরণ নিচ্ছি, দেখো। CH3CH2Br, একে KOH, অ্যালকোহলীয় KOH। অ্যালকোহলীয় KOH-এর গাঢ় জলীয় দ্রবণ, দিয়ে যদি বিক্রিয়া ঘটানো যায় তাহলে এই ব্রোমিনটাকে আমি দেখাবার জন্য নিচে দেখাচ্ছি। এর একটা হাইড্রোজেনকে আমি নিচের দিকে লিখছি যাতে বুঝতে সুবিধা। এটা আলফা, এটা বিটা। বলা আছে আলফা কার্বন থেকে বিটা কার্বন থেকে হাইড্রোজেন আর আলফা কার্বন থেকে হ্যালোজেন মিলে বেরিয়ে চলে যাবে। এটা বেরিয়ে চলে যাবে, এটা এসে এখানে দ্বিবন্ধন তৈরি করবে। ফলে কি তৈরি হবে বলতে পারবে? কি তৈরি হবে বলো? CH3CH দ্বিবন্ধন CH2। এই হলো অপনয়ন বিক্রিয়ার উদাহরণ। বোঝা গেছে নিশ্চয়ই? এই আলফা কার্বন থেকে হ্যালোজেন আর এই বিটা কার্বন থেকে হাইড্রোজেন মিলে যে ডিহাইড্রো হ্যালোজেনেশন, অর্থাৎ ডিহাইড্রো হ্যালোজেনেশন হবে, হ্যালোজেন অ্যাসিড বেরিয়ে যাবে। বুঝা গেছে? এবার এই বিক্রিয়াটাকে যদি আমরা বলি কৌশলগত দিক দিয়ে বিক্রিয়াটা যদি কৌশলটার কথা বলা হয় কীভাবে বিক্রিয়াটা ঘটে, তাহলে দেখো সেই বিক্রিয়াটা আমরা একটু দেখাচ্ছি কিভাবে আসলে বিক্রিয়াটা ঘটে। আমরা একটা কৌশল নেওয়ার চেষ্টা করছি ছোট একটা বিক্রিয়া নিয়ে। দেখো, যেমন দেখো CH2CH
এই হলো প্রথম অবস্থায়, আর এই হলো নিউক্লিওফাইল। বিক্রিয়াটা কীভাবে ঘটছে দেখো, নিউক্লিওফাইল একে আক্রমণ করে, এই দ্বিবন্ধনটা এখানে চলে আসে আর এই লিভিং গ্রুপটা বেরিয়ে চলে যায়, এবং এই ঘটনাটা এট এ টাইম একসাথে ঘটে। বোঝা গেছে? ট্রানজিশন স্টেট গঠনের মাধ্যমে ঘটে, এবং এটা ই টু এলিমিনেশন দুরকম হয়, E1 E2 E2-তে ঘটে। এবং এক্ষেত্রে কী হয় বলো তো, মধ্যবর্তী যে ট্রানজিশন স্টেটটা যদি আমরা দেখতে চাই, তাহলে দেখো ট্রানজিশন স্টেটটা কীভাবে হচ্ছে। এই গ্রুপ, ঠিক আছে, এখানে এটা এখানে যেটা আছে হাইড্রোজেন, দেখো, এবং OH গ্রুপটা যে এর সাথে যুক্ত হচ্ছে দেখো, এবং এখানে যে গ্রুপগুলো আছে ঠিকঠাক আছে, হাইড্রোজেন, এইটাকে বলা হয় ট্রানজিশন স্টেট, একদম যেটাকে আমরা 50% বলে নিতে পারি, না ভেঙেছে না তৈরি হয়েছে, 50%। এর পরের ধাপে কী হবে, যথারীতি এই বন্ধনটা ভেঙে এখানে দ্বিবন্ধন হবে, এটা কেটে চলে যাবে, ফলে পরের ধাপে যে যৌগটা তৈরি হবে, এই যৌগটা তৈরি হবে। এই হলো কৌশল, নিশ্চয়ই বোঝা গেছে। এই হলো অপনয়ন বিক্রিয়ার কৌশল, ঠিক আছে? তো এটা প্রথমে আক্রমণ করবে, এটা বেরিয়ে যাবে লিভিং গ্রুপ, এটা নিউক্লিওফাইল। এই হলো মধ্যবর্তী অবস্থা, যেখানে এই বন্ধনটা প্রায় ভেঙে যাচ্ছে, এই দ্বিবন্ধন তৈরি হচ্ছে, এই বন্ধনটা ভেঙে চলে যাচ্ছে, এবং এই অবস্থাটাকে বলা হয় ট্রানজিশন স্টেট, এবং যথারীতি প্রোডাক্টটা আমরা পাবো। এই হলো কৌশল অপনয়ন বিক্রিয়া। কিন্তু মনে রাখবে, যখন একাধিক বিটা হাইড্রোজেন থাকবে তখন কিন্তু অপশনও একাধিক হবে। এই জায়গাটা একটা ইম্পর্টেন্ট জায়গা, ভালো করে দেখো। মনে করো এরকম একটা যৌগ CH3 CH2 CH Br CH3, এর যদি অপনয়ন বিক্রিয়া ঘটানো হয় তাহলে কি হবে বলতে পারবে? দুদিকে অপশন আছে, এটাও বিটা হাইড্রোজেন, এটা আলফা হাইড্রোজেন, এটা বিটা হাইড্রোজেন, এটা বিটা হাইড্রোজেন। কোন দিক থেকে কোন হাইড্রোজেনটার অপসারণ হবে বলো তো? এটা অপসারিত হবে না এটা অপসারিত হবে? একাধিক অপশন কিন্তু এসে হাজির হয়ে গেল, এবং কোনটা অপসারণ ঘটবে এ সংক্রান্ত রসায়নে আমাদের একটা সূত্র আছে, এবং ওই সূত্রটাকে বলা হয় সেট-জেপ সূত্র। সেট-জেপ সূত্র, সূত্রটা কি বলছে বলো তো? সেট-জেপ সূত্র বলছে হ্যালো অ্যালকেনের অপনয়নে অধিক, ইম্পর্টেন্ট কথা মনে রাখবে, অধিক প্রতিস্থাপিত অ্যালকিন বেশি উৎপন্ন হবে বা মুখ্য হবে। অধিক প্রতিস্থাপিত অ্যালকিন কথাটার মানে হলো যে CH3 গ্রুপ বেশি থাকবে, অর্থাৎ পারতপক্ষে CH3 গ্রুপটাকে ভাঙবে না। অর্থাৎ নিয়ম নয়, কিন্তু মনে রাখার জন্য আমি বলবো, মনে রাখবে যে যেদিকে হাইড্রোজেন কম সেদিক থেকে নেবে, সেদিক থেকে অপসারিত হবে। বোঝা গেছে? বইতে কিন্তু এরকম কথা লেখা থাকবে না, সেদিক থেকে, যেদিকে হাইড্রোজেন কম থাকবে সেদিক থেকেই নেবে, তাহলে এই দিক থেকে নেবে না, নিবে কিন্তু পরিমাণটা খুব কম নেবে। বোঝা গেছে নিশ্চয়ই? তাহলে কি তৈরি হবে প্রোডাক্টটা বলো তো? এই দিক থেকে যদি নেয় তাহলে দ্বিবন্ধনটা এখানে তৈরি হবে, ফলে মূল প্রোডাক্ট যেটা, মেজর প্রোডাক্ট যেটা, সেটা কিন্তু এই যৌগটা হবে, এবং এটা প্রায় 81% হবে, আর এই দিক থেকে নিলে 19% হবে। এই নিয়মটাকে বলা হয় সেট-জেপ সূত্র। বোঝা গেছে? নিশ্চয়ই কোনো অসুবিধা কিছু নেই।
এবার দেখো কি আবার এইরকমও হতে পারে, কীরকম হতে পারে, যেমন আর একটার কথা বলছি, মনে করো এটা CH3 CH2 CHF CH3 KOH বা CH3ONA মিথানল বলো। এক্ষেত্রে দেখা যাচ্ছে, বলো তো কোনটা থেকে নিবে, কোন দিকের হাইড্রোজেনটা প্রতিস্থাপিত হবে, যেদিকে হাইড্রোজেন কম আছে, কিন্তু না, এবার আবার এই দিক থেকে নিবে। তাহলে প্রোডাক্টটা কি হবে? CH3 CH2 CH দ্বিবন্ধন, এইটা মুখ্য হবে, প্রধান হবে। তো এটাকে আমরা কিভাবে ব্যাখ্যা করব, কেন এটা হবে? আগের নিয়মটা তো এখানে প্রযোজ্য হলো না, তার জন্য আর একটা নিয়ম আছে যাকে হফম্যান নিয়ম বলা হয়। হফম্যান সূত্র কি বলছে? এই গ্রুপটা কি বলো তো? লিভিং গ্রুপ। এবং লিভিং গ্রুপ দু রকমের হয়। কিছু কিছু লিভিং গ্রুপ আছে খুব সহজে বেরিয়ে যেতে পারে, তাদেরকে উৎকৃষ্ট লিভিং গ্রুপ বলা হয়। আর কিছু কিছু লিভিং গ্রুপ আছে সহজে বেরোতে পারে না, তাদেরকে নিকৃষ্ট লিভিং গ্রুপ বলা হয়। ওরকম ফ্লোরিন হলো একটা নিকৃষ্ট লিভিং গ্রুপ। এই জায়গায় হফম্যান বলছে যে লিভিং গ্রুপ নিকৃষ্ট হলে যেমন ফ্লোরিন কি হবে? হ্যালোঅ্যালকেনের অপনয়নে কম প্রতিস্থাপিত অ্যালকিন মুখ্য হবে। এই হলো হফম্যান সূত্র। লিভিং গ্রুপটা যদি নিকৃষ্ট হয় তাহলে কম প্রতিস্থাপিত অ্যালকিনটা এবার প্রধান হবে, অধিক প্রতিস্থাপিত অ্যালকিনটা সেটজ্যাপের মতন প্রধান হবে না। এই হলো হফম্যান সূত্র। হফম্যান সূত্রটাকে আমরা দেখাবার জন্য একটু ছবিটাকে আরেকবার এঁকে নিচ্ছি, বোঝা গেছে তো? হফম্যান সূত্র আমরা একবার দেখে নিচ্ছি যে হফম্যান সূত্রটার ক্ষেত্রে কেন হয়, আমরা কারণটা দেখে নিব যে হফম্যান সূত্রের ক্ষেত্রে কেন হয়। দেখো CH3 CH একটা হাইড্রোজেনকে উপরে লিখলাম, CH লিভিং গ্রুপকে নিচে লিখলাম, CH2 একটা হাইড্রোজেনকে উপরে লিখলাম, এবং এই বিক্রিয়াটার ক্ষেত্রেই তো হচ্ছে ONA, এবং এই বিক্রিয়াটার ক্ষেত্রে মূল প্রোডাক্ট যেটা হচ্ছে সেটা এই দিক থেকে নিচ্ছে, এই দিক থেকে নিচ্ছে না। এই তো এটাকে আমরা ব্যাখ্যা করার চেষ্টা করব। এই দিক থেকে নিবে না, এখান থেকে নিচ্ছে, তাই কি না বলো? ঠিক আছে, তো এটাকে আমরা কিভাবে ব্যাখ্যা করার চেষ্টা করব বলো তো? দেখো এই যে হাইড্রোজেনটা আছে, এই হাইড্রোজেনটা কম আম্লিক, আর এই যে হাইড্রোজেনটা আছে এই হাইড্রোজেনটা বেশি আম্লিক, আর এই হাইড্রোজেন কম আম্লিক। কেন কম আম্লিক? কারণ এই গ্রুপটা প্লাস আই প্রভাব, ইলেকট্রন ঠেলে দে, প্লাস আই প্রভাব কি করে? আম্লিকতা হ্রাস করে। তাহলে এই হাইড্রোজেনটা আম্লিকতা এই গ্রুপটা কমিয়ে দেয়, আর এক্ষেত্রে ওই ধরনের কোনো গ্রুপ না থাকে এর আম্লিকতা বেশি হয়। বোঝা গেছে কথাটা? আর এটা নিকৃষ্ট লিভিং গ্রুপ হয়, এক্ষেত্রে কি করে? কার্বো এনায়ন টাইপের ট্রানজিশন স্টেট গঠন করে। বুঝা গেছে? কার্বো এনায়ন জাতীয় কার্বো এনায়ন টাইপের ট্রানজিশন স্টেট গঠন করে, এবং এর ফলে কি হয়? অধিক আম্লিক হাইড্রোজেন সহজে প্রোটন হিসাবে নির্গত হয়। এই কথা বোঝা গেছে? সহজে কিন্তু প্রোটন হিসাবে নির্গত হবে, ফলে অধিক স্থিতিশীল
অধিক স্থিতিশীল ট্রানজিশন স্টেট গঠিত হয়। এই জন্য অধিক আম্লিক হাইড্রোজেন প্রতিস্থাপিত হলে অধিক স্থিতিশীল ট্রানজিশন স্টেট তৈরি হবে, যেটা কার্বোঅ্যানায়ন টাইপের। সে কারণে এই কৌশলে বিক্রিয়াটা ঘটবে। এটা বেশি আম্লিক হাইড্রোজেন, ফলে এই হাইড্রোজেনটা প্রতিস্থাপিত হবে। বোঝা গেছে কেন? কারণ ট্রানজিশন স্টেট গঠনের মাধ্যমে যখন বিক্রিয়াটা ঘটবে তখন কার্বোঅ্যানায়ন টাইপের ট্রানজিশন স্টেট ঘটবে। কিন্তু হফম্যানের ক্ষেত্রে তো এটা হলো, যদি বলা হয় সেটজেপের ক্ষেত্রে সেই ঘটনাটা কেন ঘটে, অধিক প্রতিস্থাপিত অ্যালকিনটা কেন বেশি তৈরি হয়, তো সেক্ষেত্রে মনে রাখবে অধিক প্রতিস্থাপিত অ্যালকিন হাইপার কনজুগেশন দ্বারা অধিক স্থিতিশীলতা লাভ করে। অর্থাৎ উৎপন্ন অ্যালকিনটা হাইপার কনজুগেশনের ফলে অধিক স্থিতিশীলতা লাভ করতে পারে বলে অধিক প্রতিস্থাপিত অ্যালকিনটা সেটজেপ নিয়ম অনুযায়ী বেশি পরিমাণে তৈরি হয়। কিন্তু লিভিং গ্রুপ যদি নিকৃষ্ট মানের হয় সেক্ষেত্রে কিন্তু অধিক আম্লিক হাইড্রোজেনটা প্রতিস্থাপিত হবে, কারণ কার্বোঅ্যানায়ন জাতীয় যে ট্রানজিশন স্টেট অধিক স্থিতিশীলতা লাভ করে। আমরা এবার চতুর্থ ক্যাটাগরির বিক্রিয়া, তৃতীয় ক্যাটাগরির বিক্রিয়া চলে যাব। পরের যে বিক্রিয়াগুলো আছে সেই বিক্রিয়াগুলোর ক্ষেত্রে আমরা দেখব যে কি কি বিক্রিয়া, যেমন তৃতীয় ক্যাটাগরির বিক্রিয়া ধাতুর সঙ্গে এরা ধাতুর সঙ্গে বিক্রিয়া করে বিভিন্ন যৌগ তৈরি করে। যেমন 1 নম্বর দেখব ম্যাগনেসিয়াম ধাতুর সঙ্গে ইথার মাধ্যমে ঘটবে, এবং সেক্ষেত্রে গ্রিগনার বিকারক উৎপন্ন হবে। গ্রিগনার বিকারক গঠন হবে। যেমন দেখো CH3 CH2Br এর সাথে যদি ম্যাগনেসিয়ামের বিক্রিয়া ঘটানো হয় ইথার মাধ্যমে, তাহলে তৈরি হবে CH3 CH2 MgBr। এদেরকে বলা হয় গ্রিগনার বিকারক। বিভিন্ন যৌগ তৈরির ক্ষেত্রে এই গ্রিগনার বিকারকের ব্যবহার আমরা বিভিন্ন চ্যাপ্টারে কিন্তু দেখেছি। আমরা দেখব দ্বিতীয় ক্যাটাগরি বিক্রিয়া, যেমন সোডিয়াম ধাতুর সঙ্গে বিক্রিয়াটাকে ভার্জ বা উর্জ বিক্রিয়া বলা হয়। উর্জ বিক্রিয়া আমরা প্রস্তুতিতে এটা দেখেছি। সোডিয়াম ধাতুর সাথে বিক্রিয়া ইথার মাধ্যমে, যেমন CH3Cl প্লাস সোডিয়াম ইথার এর সাথে যদি বিক্রিয়া ঘটানো যায় তাহলে সেক্ষেত্রে এখান থেকে এটা উঠে যাবে এবং 2 অণু বিক্রিয়া করার ফলে কার্বন সংখ্যা দ্বিগুণ হয়, ফলে এইভাবে আমরা ইথেন পাই। এটা হলো সোডিয়াম ধাতুর সঙ্গে বিক্রিয়া। আমরা তৃতীয় চলে যাব লিথিয়াম ধাতুর সঙ্গে বিক্রিয়া। অ্যালকিল হ্যালাইডের সাথে যদি লিথিয়াম ধাতুর বিক্রিয়া ঘটানো হয়, মনে রাখবে অ্যালকিল হ্যালাইডের সাথে লিথিয়াম ধাতুর যদি বিক্রিয়া ঘটানো হয় নিষ্ক্রিয় পরিবেশ যেমন নাইট্রোজেন পরিবেশে, তাহলে সেক্ষেত্রে কিন্তু অ্যালকিল লিথিয়াম তৈরি হবে। বোঝা গেছে? অ্যালকিল লিথিয়াম তৈরি হবে। আমরা চতুর্থ যদি বিক্রিয়া দেখি, চতুর্থ লেড ধাতুর সাথে, তো লেড ধাতুর সাথে একটা স্পেশাল বিক্রিয়া আছে মনে রাখবে, যেমন ইথাইল ক্লোরাইডের সাথে যদি আমরা লেড সোডিয়াম অ্যামালগাম, মনে হবে লেড সোডিয়ামের বিক্রিয়া ঘটায়, তাহলে সেক্ষেত্রে টেল বলে একটা যৌগ তৈরি হয়। টেল TEL টেট্রা ইথাইল লেড, এবং টেল যৌগটা ভীষণ ইম্পর্টেন্ট। এই টেট্রা ইথাইল লেডকে আমরা পেট্রোলের সঙ্গে ব্যবহার করি অ্যান্টিনক হিসাবে, যাতে আগুন লেগে না যায় পেট্রোলে। বোঝা গেছে? অ্যান্টিনক হিসাবে টেলকে ব্যবহার করা হয়। এই হলো ম্যাগনেসিয়াম ধাতুর সঙ্গে বিক্রিয়া, সোডিয়াম ধাতুর সঙ্গে বিক্রিয়া, লিথিয়াম ধাতুর সঙ্গে বিক্রিয়া, লেড ধাতুর সঙ্গে হ্যালো অ্যালকেনগুলো বিক্রিয়া করে বিভিন্ন ধরনের ইম্পর্টেন্ট যৌগগুলো উৎপন্ন করে। আমরা এবার চতুর্থ ক্যাটাগরির বিক্রিয়া হ্যালো অ্যালকেনগুলো দেখে নিব। চতুর্থ ক্যাটাগরির বিক্রিয়া, তার আগে তোমরা বলতে পারবে এটার ক্ষেত্রে কি হবে? CH3Cl এর সাথে যদি ম্যাগনেসিয়াম ধাতুর বিক্রিয়া ঘটানো হয় ইথার মাধ্যমে, তাহলে উৎপন্ন যৌগটা কি হবে? যাকে আবার বলো তো যৌগটা কি হবে? আমরা এবার চতুর্থ ক্যাটাগরির বিক্রিয়া দেখে নেব, বিজারণ বিক্রিয়া। এবং বিজারণ বিক্রিয়ার ক্ষেত্রে মনে রাখবে
বিজারণ বিক্রিয়া কি কি হতে পারে, যেমন লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড হতে পারে, অথবা প্লাটিনাম নিকেল হাইড্রোজেন হতে পারে, অথবা লাল ফসফরাস HI হতে পারে, অথবা জিঙ্ক HCl হতে পারে, বা জিঙ্ক কপার ইথানল হতে পারে। এই সমস্ত দিয়ে যদি বিজারিত করা যায় তাহলে কি হবে, অ্যালকেনে বিজারিত হয়, অ্যালকেনে বিজারিত হবে। বোঝা গেছে? ফলে যে কোনো একটা দিয়ে যদি বিজারিত করা যায় তাহলে যে কোনো হ্যালো অ্যালকেনে বিজারিত হবে। যেমন CH3 CH2Br, এদের মধ্যে যে কোনো একটা দাও না কেন, যেমন আমি লাল ফসফরাস, যে কোনো একটা, বারবার বলছি, যে কোনো একটা দিলেই কিন্তু বিজারিত হবে, এটা হাইড্রোজেন এখানে প্রবেশ করবে, ফলে তৈরি হবে CH3 এই হাইড্রোজেন বোঝা গেছে? ফলে বিজারণ হ্যালো অ্যালকেনগুলোকে যদি বিজারিত করা যায় তাহলে অ্যালকেনে বিজারিত হবে। এদের মধ্যে যে কোনো একটাকে আমরা বিজারক হিসাবে ব্যবহার করতে পারি, যে কোনো একটা আমি নিজের পছন্দ মতন যেমন ব্যবহার করতে পারি, তেমনি পরীক্ষায় যে কোনো একটা থাকলে যাতে ক্যাচ করতে পারি। আমরা চলে যাব পঞ্চম ক্যাটাগরি বিক্রিয়া, যেখানে পুনর্বিন্যাস বিক্রিয়া বলা হয়। পুনর্বিন্যাস বিক্রিয়াটা আমরা একটু দেখে নিব। পঞ্চম ক্যাটাগরি বিক্রিয়া পুনর্বিন্যাস বিক্রিয়া, এটা অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে বিক্রিয়াটা ঘটানো হয় এবং উষ্ণ তাপ দিয়ে বিক্রিয়াটা ঘটানো হয়। মনে থাকবে, তাপ। এরকম আমরা যদি দেখি পুনর্বিন্যাস বিক্রিয়া, যেমন দেখো CH3 CH2 CH2Cl, একে যদি অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড দিয়ে তাপ দেওয়া যায় তাহলে এই যে ক্লোরিনটা এখানে আছে সেই ক্লোরিনটা কিন্তু এইখানে চলে যাবে। এটা হলো পুনর্বিন্যাস বিক্রিয়া, রিঅ্যারেঞ্জ রিঅ্যাকশন, খুব সোজা বিক্রিয়া। আর এখানকার একটা হাইড্রোজেন এখানে চলে যাবে, ফলে CH3CH3Cl হবে। সহজ আছে কিনা বলো? আর একটা উদাহরণ মনে রাখার চেষ্টা করবে, যেমন CH2Br ধরে নিলাম, এটা একে যদি অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড দিয়ে তাপ দেওয়া যায় তাহলে এক্ষেত্রে কি হবে বলো তো? এক্ষেত্রেও পুনর্বিন্যাস হবে। এক্ষেত্রে এই গোটা গ্রুপটা চলে যাবে এখানে, আর এটা চলে আসবে এখানে। তাহলে কি তৈরি হবে? তৈরি হবে CH3CBr CH2CH3 এই যৌগটা তৈরি হবে। এই বিক্রিয়াগুলো কিন্তু হ্যালো অ্যালকেনগুলো করে, যেখানে রিঅ্যারেঞ্জমেন্ট রিঅ্যাকশন বা পুনর্বিন্যাস বিক্রিয়া বলে। আমরা এটা কৌশলগত দিকটা দেখাতে পারি। মনে করি এই বিক্রিয়াটার আমি যদি কৌশলটা, বোঝা গেছে নিশ্চয়ই? আমি যদি বিক্রিয়াটার একটুখানি কৌশলটা যদি দেখি তাহলে প্রথমত যেটা হয় সেটা অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এখানে আমি Cl যদি নিই তাহলে অ্যালুমিনিয়াম ক্লোরাইড আছে, এই ক্লোরিন এই অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সাথে যুক্ত হবে এবং যুক্ত হয় বেরিয়ে চলে যাবে। ক্লোরিন অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সঙ্গে যুক্ত হয়, বেরিয়ে চলে যাবে। বেরিয়ে চলে গেলে কি হবে? এই কার্বোক্যাটায়নটা তৈরি হবে। এই কার্বোক্যাটায়ন তৈরি হলো। এবার এই কার্বোক্যাটায়ন তার ডিগ্রিটাকে চেঞ্জ করবে, 1 ডিগ্রি থেকে 3 ডিগ্রিতে চলে যাবে, ফলে এটা চলে আসবে এখানে। ফলে এই যৌগটা তৈরি হবে CH3C CH3 CH2 CH3। এবার এইখানে পজিটিভ তৈরি হলো। এবার যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড যে ক্লোরিনটাকে নিয়েছিল সেই ক্লোরিনটা আবার আমরা ফিরে পাবো, এই ক্লোরিনটা আবার এখানে চলে আসবে। ফলে চলে আসলে কি তৈরি হবে? এই যৌগটা তৈরি হবে। কৌশল খুব কঠিন নয়, এভাবে ধাপে ধাপে ঘটেছে। প্রথমে বেরিয়ে গেল, এবার আবার এখানে চলে আসলো। তার আগে যখন বেরিয়ে গিয়ে পজিটিভ আয়ন তৈরি হলো তখন এ তার ডিগ্রিটাকে চেঞ্জ করে বেশি ডিগ্রির কার্বোক্যাটায়ন তৈরি করলো। বোঝা গেছে? আমরা শেষ মুহূর্তে একটু দেখে নেব যে গ্রিগনার বিকারক নিয়ে যে আমরা কথা বললাম, সেই গ্রিগনার বিকারককে কিন্তু অ্যাপ্লিকেশন আছে। গ্রিগনার বিকারকের সাহায্যে আমরা বহু যৌগ কিন্তু আমরা তৈরি করতে পারি। গ্রিগনার বিকারক থেকে সেই অ্যালডিহাইড, কিটোন, এস্টার, এরকম বহু যৌগ কিন্তু আমরা সহজে তৈরি করতে পারি। এক নজরে একটু দেখে নেওয়ার চেষ্টা করব। যেমন গ্রিগনার বিকারকের প্রয়োগ, গ্রিগনার বিকারকের প্রয়োগ, গ্রিগনার বিকারকের প্রয়োগ। যেমন গ্রিগনার বিকারক, যেমন ধরে নাও CH3MgBr, এটা একটা গ্রিগনার বিকারক। এই গ্রিগনার বিকারকের সাথে যদি আমরা ফর্মালডিহাইডের বিক্রিয়া ঘটাই, ACHO, মনে রাখবে ফর্মালডিহাইডের বিক্রিয়া ঘটিয়ে উৎপন্ন পদার্থের আর্দ্র বিশ্লেষণ করি,
উৎপন্ন পদার্থের আদ্র বিশ্লেষণ করি তাহলে আমরা প্রাইমারি অ্যালকোহল পাই, প্রাইমারি অ্যালকোহল 1 ডিগ্রি অ্যালকোহল। আমরা গ্রিগনার বিকারকের সাথে যদি অ্যাসিটালডিহাইডের বিক্রিয়া ঘটাই, অ্যাসিটালডিহাইডের বিক্রিয়া ঘটিয়ে লঘু HCl দিয়ে আদ্র বিশ্লেষণ করি তাহলে আমরা সেকেন্ডারি অ্যালকোহল পাই, সেকেন্ডারি অ্যালকোহল 2 ডিগ্রি। গ্রিগনার বিকারকের সাথে যদি আমরা কিটনের বিক্রিয়া ঘটাই, মনে রাখবে কিটনের বিক্রিয়া ঘটিয়ে উৎপন্ন পদার্থের যদি আদ্র বিশ্লেষণ করি তাহলে আমরা 3 ডিগ্রি অ্যালকোহল তৈরি করতে পারি। এরকম বিভিন্ন ডিগ্রি অ্যালকোহল কিন্তু আমরা খুব সহজে তৈরি করতে পারি। মনে রাখবে গ্রিগনার বিকারকের সাথে যদি HCN এর বিক্রিয়া ঘটানো হয়, HCN এর বিক্রিয়া ঘটিয়ে উৎপন্ন পদার্থের আদ্র বিশ্লেষণ করা হয় লঘু অ্যাসিড দ্বারা, তাহলে আমরা কিন্তু অ্যালডিহাইড তৈরি করতে পারি। গ্রিগনার বিকারকের সাথে যদি আমরা RCN এর বিক্রিয়া ঘটাই এবং লঘু অ্যাসিড দিয়ে আদ্র বিশ্লেষণ করি তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা কিটন তৈরি করতে পারি। এবং গ্রিগনার বিকারকের সঙ্গে মনে রাখবে যদি গ্রিগনার বিকারকের সাথে শুষ্ক কার্বন ডাইঅক্সাইডের বিক্রিয়া ঘটিয়ে উৎপন্ন পদার্থের আদ্র বিশ্লেষণ করা হয় তাহলে কিন্তু আমরা অ্যাসিড তৈরি করতে পারি। সেই সঙ্গে মনে রাখবে গ্রিগনার বিকারকের সাথে যদি আমরা ক্লোরোমিনের বিক্রিয়া ঘটাই তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা অ্যামিন তৈরি করতে পারি। এভাবে গ্রিগনার বিকারকের সাহায্যে আমরা বিভিন্ন ধরনের যৌগ কিন্তু খুব সহজে তৈরি করতে পারি। এটাকে গ্রিগনার বিকারকের আমরা অ্যাপ্লিকেশন বলে থাকি। বোঝা গেছে? তাহলে এই হলো আজকের আলোচনা। গ্রিগনার বিকারক থেকে আমরা বিভিন্ন ধরনের যৌগ কত সহজে তৈরি করতে পারি এবং আজকে আমরা যেটা দেখলাম সেটা হলো হ্যালো অ্যালকেনগুলোর ভৌত ধর্ম এবং রাসায়নিক ধর্ম। তোমরা বলতে পারবে যে গ্রিগনার বিকারক CH3MgBr এর সাথে যদি জলের বিক্রিয়া ঘটানো হয় তাহলে কি হবে? যদি ক্লাসটা ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং তোমাদের বন্ধুদের মধ্যে কেউ সাবস্ক্রাইব না করলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবে। পরের ক্লাসে আমরা পরবর্তী বিষয় নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্তই থাকছি।